হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা WBCS 2024 মেন্সকে টার্গেট করে পেপার 3 জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর যে মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ হাই লেভেল এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করছি, তার সেট নাম্বার 12 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই সেটের মাধ্যমে আমরা 20টা কোয়েশ্চেন আলোচনা করব। তাহলে আমাদের মোটামুটি অলরেডি 200টা কোয়েশ্চেন আলোচনা হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে দুটো সেট কিন্তু আমরা বলতে পারি, যেহেতু 100 মার্কস করে আসে। এইরকমভাবেই আমরা চেষ্টা করছি সপ্তাহে 2 দিন, আগামীতে যদি 2 দিনের জায়গায় 3 দিন হয় 3 দিন তোমাদেরকে কোয়ালিটি এমসিকিউ প্রোভাইড করে যাব। চলো তাহলে শুরু করা যাক আজকের সেট। কোয়েশ্চেন নাম্বার 11, এখানে টোটাল 20 কোয়েশ্চেন্স আছে। আমি বলেছিলাম তোমাদের 25 কোয়েশ্চেন্স হবে, বাট নেক্সট উইক থেকে, নেক্সট ক্লাস থেকে, সেট নাম্বার 12 থেকে আমরা এটা কন্টিনিউ করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড ফর টুডেজ সেশন। শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, which of the following statements regarding the tropical easterly jet stream is correct? ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম সম্পর্কে কোন স্টেটমেন্ট কারেক্ট আছে? ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম সম্পর্কে কোন তথ্যটি এখানে সঠিক বলা যেতে পারে? ইট ডেভেলপস ডিউরিং উইন্টার ওভার নর্থ ইন্ডিয়া। দেখো, নর্থ ইন্ডিয়াতে এটা শীতকালে তৈরি হয়, এটা একদমই ঠিক কথা না, রাইট? এই যে স্টেটমেন্টটা আছে এটা একদমই ঠিক কথা নয়। নর্থ ইন্ডিয়াতে শীতকালে আমরা ট্রপিক্যাল ইস্টার্লি জেট পাই, এটা ঠিক কথা একদম এই কারণে নয়, কারণ এটা মূলত আমাদের যে সাউথ ওয়েস্টার্ন মনসুন উইন্ড সিস্টেম, এই সাউথ ওয়েস্টার্ন মনসুন উইন্ড সিস্টেমকে প্রবাহিত হতে সাহায্য করে, এটার ইনকামিং হেল্প করে। সো এই কারণে এটা কিভাবে আর এটার জন্য সুইটেবল বলো? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিট্রিটিং মনসুন। অলরেডি আমি এখানে উইন্টার সিজনের কথা বলছি মানেই তো এখানে রিট্রিটিং মনসুনের বিষয়টা চলে আসছে। আমি উইন্টার সিজনের কথা বলছি মানে রিট্রিটিং মনসুন সিজনের কথা এখানে আমরা পেয়ে যাবো, তাই তো? তাহলে কোনোটাই এখানে আমরা বলতে পারি না। ইট অরিজিনেটস ওভার অ্যারাবিয়ান সি, না, আরব সাগরের ওপরে গঠিত হয়, আরবিয়ান সাগর ওপরে এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট গঠিত হয়, এটা একদমই না। ঠিক আছে, এটা আপার এয়ার সার্কুলেশনের একটা অংশ, বাট ইট ডেভেলপ ডিউ টু ইন্টেন্স হিটিং অফ দ্য টিবেটান প্লেটু। এই যে টিবেটান মালভূমি অঞ্চল, অলরেডি আমরা বিভিন্ন সেটে এটা দেখেছি, একটা তত্ত্বের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়েছি, দ্যাট ইজ টিবেটান হিট ইঞ্জিন থিওরি। এই যে টিবেটান হিট ইঞ্জিন থিওরি এর মাধ্যমে আমরা দেখতে পাই, তাই তো? সো কারেক্ট আনসার অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ ব্ল্যাক সয়েল ইন ইন্ডিয়া ফাউন্ড ইন। ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে ব্ল্যাক সয়েল আমরা কোথায় পাবো? স্বাভাবিকভাবে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি মনে হচ্ছে, কিন্তু দেখো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে, ব্ল্যাক সয়েল মূলত আমরা পাবো কোথায়? যেখানে ব্যাসাল্ট রক ছিল সেই জায়গাতে আমরা ব্ল্যাক সয়েল পাবো। তো ডেফিনেটলি সবথেকে বেশি পরিমাণে ব্ল্যাক সয়েল মহারাষ্ট্র অঞ্চলে পাওয়া যাবে, এবং এই জায়গাতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিভাগ পাই, দ্যাট ইজ ডেকান ট্র্যাপ রিজিয়ন। এখানে আমরা ডেকান ট্র্যাপ রিজিয়ন পাবো, এবং এই ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ। যেহেতু এই জায়গাতে স্টেয়ারওয়েজের মতো এটা গঠন হয়েছে, স্টেয়ারওয়েজের মতো এটা অবস্থান করছে, তাই তাকে আমরা ট্র্যাপ বা ধাপ বলে উল্লেখ করছি। এছাড়া কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু কম বেশি পরিমাণে আমরা পেতে পারি, এমনটা নয় শুধু এই জায়গাতে পাবো, কম বেশি পরিমাণে আমরা যথেষ্ট উপাদান হিসেবে ব্ল্যাক সয়েল পেয়ে থাকি, বাট স্টিল অ্যাজ পার কোয়ান্টিটি ম্যাক্সিমাম আমরা মহারাষ্ট্রে পাবো। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ সয়েল অর্ডার ডমিনেটস দ্য রার রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে রার রিজিয়ন সেটা কোন সয়েল দ্বারা ডমিনেট করছে, মানে কোন সয়েল এখানে সবথেকে বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি? তাহলে রার রিজিয়ন পাথুরে ভূমিভাগ, তাহলে এখানে আমরা কোন সয়েল পাবো? স্বাভাবিকভাবে এই জায়গাতে পাথুরে ভূমিভাগে আমরা ল্যাটেরাইটিক সয়েল সবথেকে বেশি পরিমাণে পাবো। অপশন বি উইল বি দ্য আনসার। পশ্চিমবঙ্গে আমরা স্যালাইন সয়েল কোন দিকটাতে পাবো? সুন্দরবন রিজিয়নে পাবো। ব্ল্যাক সয়েল পশ্চিমবঙ্গে খুব একটা পাওয়া যায় না। পিটি সয়েল ভারতবর্ষে তো এটা আমরা কেরলে পাই, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাও সুন্দরবন রিজিয়নে পাবো। মানে মার্সি অঞ্চলের সয়েল, তো সেই জন্য এটা আমরা বলছি।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচড। কোথায় এটা ইনকারেক্টলি ম্যাচ হচ্ছে, ঠিকঠাকভাবে ম্যাচ করছে না কোন জায়গায়, সেটা আমরা দেখব। জুট ইন্ডাস্ট্রি, হুগলি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নেতে আমরা পাই, যেহেতু ওখানে একমাত্র জুটের কাল্টিভেশনটা হয়, যেহেতু এটা একটা র মেটেরিয়াল বেসড ইন্ডাস্ট্রি। ওকে, নেক্সট দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট, এটা একদম ঠিক কথা। হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, আইওসি রিফাইনারি আছে, হলদিয়া পেট্রোকেম রয়েছে, স্বাভাবিক ব্যাপার এখানে আমরা পাচ্ছি। অ্যান্ড নেক্সট খড়গপুর জুট ইন্ডাস্ট্রি। দেখো খড়গপুরে জুট ইন্ডাস্ট্রি কিন্তু নেই, এটা মাথায় রাখতে হবে। খড়গপুরে আমরা মেশিন টুলস ইন্ডাস্ট্রি পাই, জুট ইন্ডাস্ট্রি কিন্তু খড়গপুরে নেই। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। ইনকারেক্টলি ম্যাচ যেহেতু বলেছে, কারেক্ট আনসার হবে অপশন ডি। নেক্সট, দ্য অকারেন্স অফ ম্যাঙ্গো শাওয়ার্স ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ। ম্যাঙ্গো শাওয়ার্স বা আম্র বৃষ্টি আমরা কোনটাকে বলে থাকি? এই যে আম্র বৃষ্টি, এছাড়া আবার কফি বা চেরি ব্লসম নামেও পরিচিত, কফি ব্লসম বা চেরি ব্লসম। মূলত এই ম্যাঙ্গো শাওয়ার্স আমরা কোথায় দেখতে পাই? ম্যাঙ্গো শাওয়ার্স বিভিন্ন জায়গায় ভারতবর্ষে দেখা যায়, স্পেসিফিক্যালি প্রি মনসুন যে রেনফল, এটা প্রি মনসুন রেনফল বলে পরিচিত। এবার এখানে প্রি মনসুন রেনফল দিয়ে যে অপশানসগুলি রয়েছে, তার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো, এটা আমরা মূলত দেখতে পাবো কনভেকশনাল রেনফল হিসাবে। যেহেতু কি হয়, গরমকালে ভারতবর্ষের ল্যান্ডমাস ব্যাপক পরিমাণে উত্তপ্ত হয়, এবং ব্যাপক পরিমাণে উত্তপ্ত হওয়ার ফলে কি হয়েছে, ব্যাপক পরিমাণে উত্তপ্ত হওয়ার ফলেতে একটা কনভেকশনাল কারেন্ট তৈরি হয়, ওই জায়গা থেকে বায়ু উত্থিত হয় এবং ওর পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল বায়ু এসে এখানে মিলিত হয়, তাই তো? ফলে এই যে বিষয়টা, এই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এইটা মোটামুটিভাবে আমরা প্রি মনসুনাল রেনফল হিসাবে বলতে পারি, ম্যাঙ্গো শাওয়ার হিসাবে আমরা এটাকে উল্লেখ করি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য মেজর ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ল্যাটেরাইট সয়েল। ল্যাটেরাইট যে সয়েল রয়েছে, এই ল্যাটেরাইট সয়েল তৈরির জন্য প্রধান ফ্যাক্টর কি হিসাবে বলা হচ্ছে? দেখো, ল্যাটেরাইট সয়েল যেটা, সেটা তৈরির যে প্রক্রিয়া, তাকে আমরা ল্যাটেরাইজেশন হিসাবে বলে থাকি। এটার কিন্তু বাংলা অ্যাজ সাচ হয় না ল্যাটেরাইজেশন, আমি ওই জন্যই লিখলাম। ল্যাটেরাইজেশন প্রসেসের মাধ্যমে হয় এই প্রক্রিয়াকে বলে, এবং এটা ডিল করে লিচিং প্রক্রিয়ার সাথে। অর্থাৎ লিচিং প্রক্রিয়াটা কি? লিচিং প্রক্রিয়া হচ্ছে এই যে মৃত্তিকার ওপরের স্তর রয়েছে, এই ওপরের স্তর থেকে বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন উপকরণ, বৃষ্টিপাতের প্রভাবে দ্রবীভূত বিভিন্ন উপকরণ জলে মিশে গিয়ে নিচের দিকে ক্রমশ পেনিট্রেট করতে থাকে, নিচের যে স্তর আছে সেখানে নেমে আসতে থাকে, এবং ওপরে আয়রন এবং অ্যালুমিনিয়াম এই দুটো কম্পোনেন্ট থেকে যায়, যেটা দীর্ঘকাল ধরে রোদে শুকিয়ে যাওয়ার ফলে এই জায়গাতে লাল বর্ণের একটা মৃত্তিকা তৈরি করে। এই যে লাল বর্ণের মৃত্তিকা তৈরি করে, এটাকে বলে ল্যাটেরাইট মৃত্তিকা, এবং এই প্রসেসকে বলা হয় লিচিং প্রসেস। ঠিক, এই প্রসেসকে আমরা বলে থাকি লিচিং প্রসেস। দেখো, এই যে লিচিং প্রসেসের কথা আমি বলছি, এই লিচিং প্রসেসটা তো প্রত্যেকের কাছে বোঝা গেল। এবার এই লিচিং প্রসেস আবার দুটো প্রসেসের সমন্বয়ে গঠিত। কি? লিচিং প্রসেস হচ্ছে ইলুভিয়েশন এবং এলুভিয়েশন, যদিও আমি ইলুভিয়েশনটা পরে লিখলাম, যাই হোক, এলুভিয়েশন এই দুটো পদ্ধতিতে তৈরি। মানে আমরা বলতে পারি যে এই দুটো পদ্ধতির মাধ্যমকে আমরা একসাথে লিচিং বলে থাকি। এলুভিয়েশন কি? মূলত এই পদ্ধতিতে বৃষ্টির জলের সাথে মিলিত অবস্থায় বিভিন্ন উপকরণ মাটির উপরের স্তর থেকে ক্রমশ নিচের দিকে চলে আসে। তাহলে এলুভিয়েশনের মাধ্যমে আমরা কি বলবো? ট্রান্সপোর্ট হচ্ছে। এই যে ওপর থেকে নিচে নেমে আসছে, এটাকে এলুভিয়েশন বলে। আর ইলুভিয়েশন কি? যে অঞ্চলটাতে এসে অ্যাকসেপ্ট হচ্ছে, অর্থাৎ এই যে জিনিসপত্রগুলো নিচে নেমে আসছে, সেটা তো এসে অ্যাকসেপ্টেড হতে হবে, সেটা তো নিচে এসে কোনো জায়গাতে সঞ্চিত হচ্ছে। এই যে সঞ্চিত হওয়ার বিষয়টা, এটাকে আমরা বলছি ইলুভিয়েশন। তাহলে একটা হচ্ছে ইলুভিয়েশন আর একটা হচ্ছে এলুভিয়েশন। এই দুটো টার্মস কিন্তু একদম মনে রাখবে, এবং লিচিং এটা এর সাথেই যুক্ত।
তাহলে খুব সহজ কথা, ইট ইজ দ্য ট্রান্সলোকেশন বলা যেতে পারে, ইট ইজ দ্য ট্রান্সলোকেশন অফ দ্য কম্পোনেন্ট। এবং এই ল্যাটেরাইট মাটি তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলছি ল্যাটেরাইজেশন। তাহলে ল্যাটেরাইট মাটি তৈরির জন্য যেটা পরিস্থিতি দরকার, সেখানে দুটো বিষয় একদম ক্লিয়ার কাট আমরা বলতে পারি। নাম্বার ওয়ান, হিউজ টেম্পারেচার দরকার, প্লাস আমার হিউজ রেনফল দরকার। কারণ এই দুটো না হলে, একবার ভিজে একবার শুকনো এই অবস্থা না হলে এই মাটি কিন্তু তৈরি হবে না। কেন মাটি তৈরি হবে না? তার কারণ হচ্ছে আমার এই প্রক্রিয়ার জন্য বৃষ্টিপাত দরকার, যে বৃষ্টিপাত আমাকে এই জায়গায় মাটির উপরের স্তর থেকে নিচের স্তরের উপকরণগুলিকে নামিয়ে দেবে, নাম্বার ওয়ান। এবং যে উপাদানগুলি পড়ে থাকবে সেই উপাদানগুলিকে শুকনো হওয়ার জন্য ওয়েদারটা আমার গরম মানে রোদ দরকার, তাই তো? সেই কারণে আমরা এটাকে উল্লেখ করছি, সেই কারণে আমরা এটাকে একদম ড্রাই অবস্থায় নয়, একদম ভিজে মানে হিউমিড এবং ব্যাপক উষ্ণতা অঞ্চল প্রয়োজন। এবার আমরা দেখব পটজলাইজেশন। তাহলে পটজলাইজেশন কি না, পটজল জাতীয় যে মাটি, এই পটজল জাতীয় মাটি তৈরির যে পদ্ধতি তাকে বলে পটজলাইজেশন। ক্যালসিফিকেশন কোনটা? ক্যালসিয়াম কার্বনেট যুক্ত মাটি তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় ক্যালসিফিকেশন। আর স্যালিনাইজেশন, যখন মাটিতে লবণতা বেড়ে যায়, মাটিতে যখন লবণতা বেড়ে যায় তার প্রভাবে মৃত্তিকার লবণতা বেড়ে যাওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় স্যালিনাইজেশন। দেখো এই স্যালিনাইজেশন দুভাবে হতে পারে, আমরা যখন আলোচনা করছি একটু বলে নেওয়া দরকার। এটা স্যালিনাইজেশন একটা হয় ন্যাচারাল ওয়েতে, অর্থাৎ যে অঞ্চলেতে মাটিতে লবণাক্ত জলের অনুপ্রবেশ ঘটে সেটার মাধ্যমে হতে পারে, বা যে অঞ্চলে বৃষ্টিপাত একদম হয় না, অতিরিক্ত বাষ্পীভবন ঘটে, সেখানে হতে পারে। আরেকটা হচ্ছে মানুষ যদি জমিতে ইরিগেশন ব্যাপক পরিমাণে করে, অর্থাৎ ব্যাপক পরিমাণে ইরিগেশনের থ্রু দিয়ে কি হয় না, এই ইরিগেশনের মাধ্যমে ওই পার্টিকুলার অঞ্চলেতে দীর্ঘকাল ধরে যদি লবণ সঞ্চিত হতে থাকে, যেমন আমরা পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দেখি, তাহলেও কিন্তু স্যালিনাইজেশন হতে পারে। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট যা যা ছিল আমি এক্সপ্লেন করলাম, কিন্তু কারেক্ট আনসার হচ্ছে ইন্টেন্স লিচিং আন্ডার হাই রেনফল। হাই রেনফল কেন দরকার আশা করছি এবার বুঝতে পারা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মোস্ট ফেমাস ফর টি প্ল্যান্টেশন? টি প্ল্যান্টেশনের জন্য কোন জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ? দার্জিলিং। দেখো তোমাদের মনে হতে পারে যে স্যার এই ধরনের প্রশ্নও কি আসবে? আমি আবারও বলেছি, আগেও বলেছি যে আমাদের প্রশ্ন সব রকমের করতে হবে, এই ধরনের প্রশ্ন তো ডেফিনেটলি থাকবে। এবারে 2024 সালের যে প্রিলিমিনারি এক্সাম তোমরা দিয়েছো 14 তারিখে, এই এক্সামে এই রকম প্রশ্ন ছিল যে আন্দামান আর নিকোবরকে আলাদা করছে 10 ডিগ্রি চ্যানেল, এই প্রশ্ন তোমরা পেয়েছো। এবং অন্যদিকে তোমরা এই রকম প্রশ্নও পেয়েছো যেখানে তোমরা বলছো যে ট্রপিক্যাল সাইক্লোনের ফরমেশন সংক্রান্ত প্রশ্ন দিয়েছে, কোথায় কার্বন সিকোয়েস্ট্রেশন বেশি হচ্ছে, কোন ধরনের বনভূমিতে, সেই ধরনের প্রশ্ন দিচ্ছে। সমস্তটা আমাদেরকে দেখতে হবে। যাই হোক, তাহলে দার্জিলিং এক্ষেত্রে কারেক্ট আনসার। এবং ভারতের প্রথম জিআই ট্যাগ আমরা বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের প্রথম জিআই ট্যাগ আমরা বলতে পারি, এটা দার্জিলিং টি পাচ্ছে। স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত, চা চাষের জন্য মোটামুটি স্লাইটলি অ্যাসিডিক সয়েল প্রয়োজন হয়, এটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য নরওয়েস্টার স্টর্মস আর মোস্ট ফ্রিকুয়েন্ট ডিউরিং? কালবৈশাখী কোন সময়তে হয়? আমরা কালবৈশাখী নিয়ে আলোচনা আগের সেটে করেছি, জাস্ট এখানে আমরা টাইম পিরিয়ডটা দেখব যে কালবৈশাখী কোন সময়টাতে হয়। দেখো কালবৈশাখী মূলত আমরা দেখি যে প্রি মনসুন সময়টাতে বা গরমকালের সময়টাতে সব থেকে বেশি দেখা যায়। এবার এখানে এ আর বি অপশন ডিসেম্বর থেকে জানুয়ারি, এই টাইমটাতে মোটামুটি আমরা কখনো বলতে পারবো না, কারণ এটা শীতকালের মধ্যে পড়ছে। ফেব্রুয়ারি মার্চ এটাও বলা যায় না। জুলাই সেপ্টেম্বর এই যে জায়গাটা, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, তার প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্তু মার্চ থেকে মে এই যে অংশটা, এই মার্চ থেকে মে এই জায়গাটা, কারণ আমরা জানি এই মের পর জুন থেকে ভারতবর্ষে মৌসুমি বায়ুর প্রভাব আমরা দেখতে পাই। সো এই জায়গাটাতে প্রি মনসুন সিকোয়েন্স হিসাবে আমরা আনসার নিতে পারি। নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন? যে কোনো শিল্পক্ষেত্র যখন ডেভেলপ করে, একটা পার্টিকুলার মেজর শিল্প থাকে, মেজর ইন্ডাস্ট্রি থাকে,
তাকে কেন্দ্র করে কিছু অনুসারী শিল্প গড়ে ওঠে, যাদেরকে আমরা স্যাটেলাইট ইন্ডাস্ট্রি হিসাবে বলতে পারি, অর্থাৎ একটার গঠনের ওপর অন্যগুলো নির্ভর করে, তাই তো? তাহলে আসানসোল দুর্গাপুর অঞ্চলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোল আর আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। দেখো, কোল আমরা কেন বলতে পারি কোল ইন্ডাস্ট্রি, কারণ এই জায়গাটাতে মানে কোল বেল্ট যেহেতু আছে, আমাদের রানীগঞ্জ রয়েছে, ওল্ডেস্ট ইন্ডিয়ার কোল বেল্ট আমরা পাই, গন্ডোয়ানা যুগের কোল এখানে পাই, এবং এই জায়গাতে আমাদের ভারতবর্ষের সেকেন্ড প্ল্যান পিরিয়ড অর্থাৎ ডিউরিং 1956 বলা যায়, ইউকের সহযোগিতায় গড়ে উঠেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যে রিজিয়ান, সেইটা দামোদর নদী আছে, সেখান থেকে প্রয়োজনীয় জল পাওয়া যায়, ডিভিসি রয়েছে, ডিভিসির থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি আমরা পাই। এত কিছুর কারণে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। আইটি ইন্ডাস্ট্রি আমরা কোথায় পাবো? আইটি ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এখানে লিখছি সল্ট লেক, কলকাতায় গড়ে উঠেছে। শিপ বিল্ডিং আমরা পাবো কোথায়? গার্ডেন রিচ গড়ে উঠেছে। কটন টেক্সটাইল কোথায় গড়ে উঠেছে? ওয়েস্ট বেঙ্গলে। কটন টেক্সটাইল ওয়েস্ট বেঙ্গলে গড়ে উঠেছে হাওড়া, উলুবেড়িয়া, এই জায়গাগুলোতে গড়ে উঠেছে। দেখো, এখানে যে অপশনসগুলি দেওয়া আছে তার মধ্যে আইটি ইন্ডাস্ট্রি এবং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি এবং কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেবলমাত্র এরা কাঁচামাল নির্ভর নয়, অর্থাৎ এদেরকে আমরা কি বলতে পারি, এই ইন্ডাস্ট্রিগুলিকে আমরা একদম পরিশুদ্ধ শিল্প হিসাবে বলতে পারি, তাই তো? এদেরকে আমরা পরিশুদ্ধ শিল্পের অংশ হিসাবে বলতে পারি, যে কোনো জায়গায় এরা গড়ে উঠতে পারে, যে কোনো জায়গায় এই শিল্পগুলি গড়ে উঠতে পারে। বাকি ক্ষেত্রে আমাদের কিন্তু কাঁচামালের প্রাপ্যতাটা ম্যাটার করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ যাবো, তার আগে 1 সেকেন্ড তোমাদের সামনে বলা, WBCS 2024-কে টার্গেট করে ভিশন WBCS এর পক্ষ থেকে যে 30 ফুল মক টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে, সেখানে তোমরা কি কি ফিচার পাচ্ছ একবার দেখে নাও। এই সমস্ত ফিচারগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এবং এই পেপার 4 সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন তোমরা পাচ্ছ। যাদের মনে হচ্ছে ভিশন WBCS এর সাথে তোমরা এই মক টেস্ট জার্নিটাকে প্রসিড করবে, তাদের জন্য এটা তারা ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 10। দ্য গাজন ফেস্টিভ্যাল ইজ জিওগ্রাফিক্যালি অ্যাসোসিয়েটেড মেনলি উইথ। গাজন, আমরা গাজন ফেস্টিভ্যাল, এটা কালচারাল জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গাজন ফেস্টিভ্যাল আমরা কোথায় দেখতে পাই? স্পেসিফিক্যালি গাজন দেখতে পাওয়া যায় রাঢ়বঙ্গে। এটা বাংলার চৈত্র মাসের সময়তে, চৈত্র সংক্রান্তির সময়টাতে গাজন ফেস্টিভ্যাল দেখা যায়। মূলত এটা শিব ঠাকুর, গডেস শিবা, তাকে কেন্দ্র করে গ্রাম বাংলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পরিগণিত হয়। রেগুর সয়েল ইজ পার্টিকুলারলি সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ। রেগুর সয়েল অ্যাজ উই অল নো যে এটা স্পেসিফিক্যালি তুলো চাষের জন্য ব্যবহার হয়, যে কারণে এই রেগুর সয়েল, যার অপর নাম ব্ল্যাক সয়েল, এটিকে আবার ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। এই সয়েলের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই সয়েলে নাইট্রোজেন কম থাকে, এই সয়েলের ক্ষেত্রে ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি, ওয়াটার রিটেন বেশি, তাই এই সয়েলকে আবার আমরা সেলফ মালচিং সয়েল বলা হয়। মালচিং মানে হচ্ছে যে পদ্ধতিতে, এটা একটা আর্টিফিশিয়াল পদ্ধতি যার মাধ্যমে মৃত্তিকার আর্দ্রতা ধরে রাখা যায়, তাকে মালচিং বলে। এই মাটি যেহেতু ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি বেশি রয়েছে, তাই নিজে নিজে জল ধরে রাখতে পারে, তাই জন্য এটাকে সেলফ মালচিং বলে। আবার যখন এই মাটি শুকনো থাকে, ক্র্যাক তৈরি করে, ফলে এটা প্ল করতে সাহায্য করে, তাই এই মাটিকে আবার সেলফ প্লগিং সয়েল হিসাবেও আমরা উল্লেখ করতে পারি। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট আনসার ডেফিনেটলি উইল বি কটন। নেক্সট আমরা যদি বাকি মৃত্তিকাগুলো দেখি, দেখো হুইট বলো বা জুট বলো, এগুলো অ্যালুভিয়াল সয়েলে হয়, আর টি মূলত পটসোল সয়েল আমরা দেখতে পাবো পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান মনসুন ক্লাইমেট। ভারতীয় মৌসুমী জলবায়ুর চরিত্র সম্পর্কে কোনটা ঠিক নয়? এই জায়গাগুলোকে একটু ভালো করে খেয়াল করবে, কারণ দেখো এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে নট। এইবারের প্রিলিমিনারি এক্সামে এই ধরনের বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো
নেক্সট এখানে আমরা দেখবো যে কী কী ক্যারেক্টারিস্টিক না, সিজনাল রিভার্সাল অফ উইন্ড, এটা একদম ঠিক কথা, সিজনাল রিভার্সালের কথা বলছে। কারণ আমরা যখন দেখি ভারতবর্ষে বায়ু ঢুকছে এরকমভাবে ঢুকছে, যখন বেরোচ্ছে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, পুরোপুরি রিভার্সাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে কি বলছে, এর পরবর্তীতে বলছে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেনফল। আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেনফল কি না, সব জায়গায় সমান রকম বৃষ্টিপাত হয় না। আমাদের রাজস্থান অঞ্চলে যেমন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতটা মেঘালয়ে হয় না, ফলে এটা বলতে পারা যায় ইউনিফর্ম রেনফল থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে একই রকম বৃষ্টিপাত। এটা কি হয় ইউনিফর্ম রেনফল? না, এটা ভুল তথ্য। অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন, হ্যাঁ একদমই ঠিক। ওয়েট কখন হয়? বর্ষাকাল আমরা যেটা বলি, যখন এই যে বায়ুটা ঢুকছে তখন ওয়েট হয়। আর ড্রাই কখন হয়? এই যে বায়ুটা বেরিয়ে যাচ্ছে তখন ড্রাই হয়। তাহলে আমি এখানে লিখে দিই যে ওয়েট হয় সাউথ ইস্ট মনসুনের সময়তে, ড্রাই হয় নর্থ ইস্ট মনসুনের সময়তে, এটা আমরা বলতে পারি। কিন্তু দেখো এখানে নট বলেছে যেহেতু, এই যে ইউনিফর্ম অ্যামাউন্ট অফ রেনফল, ইউনিফর্ম অ্যামাউন্ট অফ রেনফল থ্রু আউট দ্য ইয়ার, এটা কি পসিবল? না, এটা কখনো পসিবল না। ইউনিফর্ম অ্যামাউন্ট অফ রেনফল থ্রু আউট দ্য ইয়ার এটা কখনো পসিবল না। অর্থাৎ সারা বছর ধরে যখন মৌসুমি বায়ু প্রবাহিত হয় একই রকম বৃষ্টিপাত কি হয় কখনো আমরা দেখতে পাই না। তার খামখেয়ালিপূর্ণ, এটা মাথায় রাখবে প্রত্যেকে, একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ভ্যাগারিজ অফ মনসুন। মৌসুমি বায়ুর খামখেয়ালিপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইউনিফর্ম হবে না, এটাই আনসার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব 13। দ্য লার্জেস্ট জুট প্রডিউসিং বেল্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসেন্ট্রেটেড অ্যালং। লার্জেস্ট জুট প্রডিউসিং বেল্ট, সব থেকে বেশি পরিমাণে পাট চাষ কোথায় হয়? সব থেকে বেশি পরিমাণে পাট চাষ হয় এই হুগলি রিভার বেল্টে। হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে সব থেকে বেশি হয়। তার কারণ হচ্ছে এই জায়গার ওয়েদার, আর্দ্র ওয়েদার অ্যান্ড সয়েল। নেক্সট, which festival is most closely associated with the পুরুলিয়া রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? পুরুলিয়াতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে লোকায়ত অনুষ্ঠান, লোকায়ত উৎসব দেখতে পাই সেটা কি? দেখো এই যে লোকায়ত উৎসবের কথা বলা হচ্ছে, কালচারাল জিওগ্রাফির পার্সপেক্টিভে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দেখো স্ট্যাটিক জিকেতেও তোমাদের কাজে লেগে যাবে। সো রাসমেলা, রাসমেলা আমরা কোথায় দেখতে পাই? কুচবিহারের যে মদনমোহন মন্দির আছে সেখানে রাসমেলা আমরা দেখতে পাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসমেলা। ছৌ ফেস্টিভ্যাল, ইট ইজ রিলেটেড টু পুরুলিয়া। ছৌ ডান্স, ইট ইজ রিলেটেড টু পুরুলিয়া। গঙ্গাসাগর মেলা, এটা সাগর আইল্যান্ড, সাউথ 24 পরগনা, সেখানে আমরা দেখতে পাই। কপিল মুনির আশ্রম রয়েছে। কেঁদুলি মেলা, বীরভূম, জয়দেবের যে কেঁদুলি মেলা, এই জয়দেবের কেঁদুলি মেলা বীরভূমে আমরা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাকে নিতে হবে, সো দ্যাট উইল বি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিট্রিটিং মনসুন কন্ট্রিবিউটস ম্যাক্সিমাম রেনফল টু। রিট্রিটিং মনসুন ভারতবর্ষে কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত প্রবাহ করে? তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা দক্ষিণ ভারতীয় অংশে, মানে দক্ষিণ ভারতীয় শুধু নয়, এবারে এটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল প্রিলিমসে, সব থেকে বেশি এই জায়গাটাতে দেখতে পাবো, অর্থাৎ করমণ্ডল কোস্টাল রিজিয়ন, তামিলনাড়ু। এবং এই করমণ্ডল কোস্টাল রিজিয়নের এখানে একটি জায়গা আছে নোন অ্যাজ তাঞ্জোর। এই যে তাঞ্জোর রিজিয়ন, তাঞ্জোর কোস্ট, এটাকে দক্ষিণ ভারতের গ্রানারি হিসাবেও বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ গ্রানারি অফ দ্য সাউথ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ বেস্ট নোন ফর ইটস চায়না ক্লে বেসড ইন্ডাস্ট্রি। এই যে চায়নাকে, চীনামাটি, এই চীনামাটি আগে আমরা দেখব সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, তারপর এর ওপর বেস করে কি ইন্ডাস্ট্রি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা মিনারেল রিসোর্সে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বাঁকুড়াতে আমরা যথেষ্ট বেশি পরিমাণে চায়না ক্লে পাই। ঠিক, এই চায়না ক্লে বাঁকুড়ার কোন জায়গাটায় পাওয়া যায়? এবার যদি ডাইরেক্টলি ব্লক হিসাবে জিজ্ঞাসা করে এটাও জেনে রাখা দরকার। মেজিয়া, সালটোরা, এই যে জায়গাগুলো রয়েছে এখানে আমরা পেয়ে থাকি এবং এটা বিভিন্ন ধরনের পটারি, তারপর হচ্ছে রান্নার জিনিসপত্র, ইউটেন্সিল যেগুলোকে আমরা বলি, ক্রকারি আমরা যেগুলোকে বলি, এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিন্তু আমরা উল্লেখ করে থাকি।
ঠিক, ফলে এই জায়গাতে মাথায় রাখবে স্পেসিফিক্যালি এই জায়গাতে কি ধরনের অবস্থান আছে, কি ধরনের উপকরণ আছে, তার উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে। যেহেতু এটা একটা বলা যেতে পারে খনিজ সম্পদ ভিত্তিক উপকরণের দ্বারা তৈরি, সো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হচ্ছে, এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে স্পেসিফিক্যালি অপশন এ, বাঁকুড়া। নেক্সট question number 17, peat and marshy soils in India are most commonly found in, peat and marshy soil স্পেসিফিক্যালি আমরা কোথায় দেখতে পাবো না, এটা স্যাঁতস্যাঁতে অঞ্চলেতে দেখতে পাবো। ওকে, সো আমরা কেরল এবং সুন্দরবন অঞ্চলকে পেতে পারি। বাকি যে অঞ্চলগুলির কথা এখানে বলা হয়েছে দেখো, এই বাকি অঞ্চলগুলি কিন্তু কোনোটাই, এই বাকি অঞ্চলগুলি আমরা কোনোটাই দেখতে পাবো না অ্যাজ স্যাঁতস্যাঁতে অঞ্চল, কেরল এবং সুন্দরবন অঞ্চল ছাড়া। এবং পিটি এটা স্পেসিফিক্যালি আবার কারি নামেও পরিচিত, ঠিক আছে, এটা কারি নামেও কিন্তু পরিচিত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 18, কেঁদুলি মেলা হেল্ড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। এটা দেখো আগে একটা প্রশ্নে আমি আলোচনা করে দিলাম যে এটা কোথায় আমরা দেখতে পাই কেঁদুলির মেলা। পুরুলিয়ার যে কোয়েশ্চেনটা ছিল দেখো সেখান থেকে আবার প্রশ্নটা ফর্ম হয়েছে। অজয়ের তীরে আমরা দেখতে পাই, বীরভূমে আছে, ঠিক আছে। এটা মূলত বাউল গানের একটা মেলা, অজয়ের তীরে আমরা এই মেলাটা দেখতে পাই। ফলে এইগুলোও কিন্তু জিওগ্রাফির কোয়েশ্চেন। মকর সংক্রান্তির সময়টা আমরা দেখতে পাই। এবার এই মকর সংক্রান্তি যদি বলা হয় নিয়ার অ্যাকচুয়ালি 22 ডিসেম্বর, যখন আমরা এটা দেখতে পাই যে ট্রপিক অফ ক্যাপ্রিকনের ওপর দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। নেক্সট, which of the following industrial centers of West Bengal is most closely associated with petrochemical? পেট্রোকেমিক্যালের সাথে সম্পর্কযুক্ত হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া। পেট্রোকেমিক্যালের সাথে সম্পর্কিত পূর্ব মেদিনীপুরের হলদিয়া। সো এই জায়গাটাতে আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখে নেব বাকি। বার্নপুর, এখানে কি আছে, ইসকো আছে, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। চিত্তরঞ্জন, সিএলডাব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক। কল্যাণীতে আমরা কিছু মেশিন টুলসের অবস্থা পাই। ওকে, চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? গঙ্গাসাগর মেলা, কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড বে অফ বেঙ্গল, কেঁদুলি মেলা, দার্জিলিং। কেঁদুলি মেলা আমরা দেখলাম অজয়, তাহলে এটা হতে পারে না। ছৌ ফেস্টিভ্যাল সুন্দরবন আমরা দেখলাম, এটা পুরুলিয়াতে। রাস মেলা আমরা দেখলাম কোচবিহার। তাহলে এই যে জায়গাটা গঙ্গাসাগর, কনফ্লুয়েন্স অফ গঙ্গা, অ্যাকচুয়ালি গঙ্গা বলবো না, হুগলি ভাগীরথী রিভার, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি কপিলমুনির আশ্রম সেখানে। তো এই ছিল মোটামুটি 20 কোয়েশ্চেন আমাদের আজকের সেটের জন্য। আশা করবো এটা তোমাদের কাজে লাগবে। আমি পরবর্তী কোয়েশ্চেনগুলোতে 25টা করে কোয়েশ্চেন রাখার চেষ্টা করবো, 25টা বা 30টা, যেমনটা তোমাদের বলেছি। অন দ্যাট নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। যদি কোনো প্রবলেম হয়, কোনো কোয়ারিজ থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।